আজকে আমরা দেখব কোয়ান্টাম মেকানিক্সের যে স্টেপ পোটেনশিয়ালের যে সেকেন্ড কেসের প্রবলেমটা বা অ্যাপ্লিকেশনটা আমরা দেখব। সেখানে কি বেসিক্যালি দেখো, আচ্ছা আগে করেছিলাম যখন যে পার্টিকেলটার এনার্জি যখন লেস দ্যান v0 ছিল, এই কেসটা আমরা দেখেছিলাম। এইটাকে আমরা বলেছিলাম টানেলিং এফেক্ট, তাই না? মানে এই যে এখানে যে পার্টিকেলটা যাচ্ছে, যেহেতু পার্টিকেলটা মুভ করছে তখন তার কি একটা ওয়েভ রয়েছে, তাহলে একটা ইনসিডেন্ট ওয়েভ পাই এবং যে ওয়ালটা পাচ্ছে অ্যাকচুয়ালি কি ওয়ালে কি মানে বেসিক্যালি এটা একটা পোটেনশিয়াল, রাইট? তাহলে পার্টিকেল একটা এনার্জি ছিল এই, এবার সেই পার্টিকেলটা এনার্জি যদি সাপোজ পোটেনশিয়ালের থেকে কম হয়, মানে এই কেসটা, হ্যাঁ, তখন কি হয় বেসিক্যালি পার্টিকেলটা ইনসিডেন্ট করে এবং কিছু অংশ রিফ্লেক্ট করে, কিছু অংশ ট্রান্সমিট করে। তার জন্য যেহেতু ট্রান্সমিট করে তাই বলে এটাকে টানেলিং ইফেক্ট, ক্লিয়ার? কিন্তু আজকের টপিক হচ্ছে আমাদের কি বেসিক্যালি স্ক্যাটারিং ইফেক্ট। স্ক্যাটারিং ইফেক্টটা কি দেখো, যদি পার্টিকেলটার এনার্জি এই পোটেনশিয়ালের থেকে যদি বেশি হয়, দেখো এখানে আমি এনার্জিটা কি মানে পার্টিকেলের যে এখানে যে পোটেনশিয়ালটা, যে ওয়ালের যে পোটেনশিয়াল তার থেকে বেশি, তাহলে কি হবে? তাহলে ওয়ালের কোনো মানে উপর দিয়ে চলে যাবে, মানে মাথার উপর দিয়ে চলে যাবে, তাই না? মানে এই যাচ্ছে ধাক্কা খেলো না, কিন্তু এখানে ধাক্কা খাচ্ছে না, তার মানে কি এটা ইনসিডেন্ট ওয়েভ, ওকে? আবার যখন ট্রান্সমিট করে চলে গেল তাহলে ট্রান্সমিটেড ওয়েভ। তো মানে এখানে কিন্তু কোনো রিফ্লেকশন পার্ট নেই, ওকে? তাহলে দেখো এবার ইন্টারেস্টিংলি, তাহলে আমরা দুটো রিজন এটা আমাদের কাছে, তাই তো? তাহলে আমরা কি করতে পারি, এটা 1 নম্বর রিজন, এটা 2 নম্বর রিজন, তাহলে রিজন 1 আর রিজন 2, তাহলে দুটো রিজনের জন্য করা যাক। সো ফর রিজন 1, দেখো তাহলে যে ওয়েভ ফাংশনটা যাচ্ছিল, তাহলে রিজন 1 ওয়েভ ফাংশন ψ1 আর রিজন 2 তে ওয়েভ ফাংশন বলছি আমি ψ2, ক্লিয়ার? তাহলে রিজন 1 মানে বেসিক্যালি যদি আমি বলি এখানে x ইজ লেস দ্যান 0, তাই তো? এটা তাহলে এইখানে দেখো আমরা স্ক্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে পারি। সো সেটা কথা হয় -h² ডিভাইডেড বাই 2m, যেহেতু ওয়ান ডাইমেনশনাল মোশন এটা, তাহলে আমরা লিখতে পারি কি d2 ψ1 বাই dx²। তাহলে দেখো এইখানে কিন্তু পোটেনশিয়াল কিন্তু 0, মানে এই 1 নম্বর রিজিয়নে পোটেনশিয়াল 0, তাহলে এখানে পোটেনশিয়াল লেখার দরকার নেই, ইকুয়াল টু এনার্জি কত E ইন্টু ψ1, এটা আমরা লিখতে পারি, রাইট? এখান থেকে একটুখানি সিম্পলিফাই করো, তাহলে d2 ψ1 dx² ইকুয়াল টু মাইনাসের দিকে আসবে, ওকে? তাহলে এখানে থাকবে 2me ডিভাইডেড বাই h² ইন্টু ψ1। এই যে 2me বাই h², এটাকে একটা কিছু ধরে নেওয়া যাক, সেটাকে সাপোজ আমি ধরলাম k1² টু ψ1, ওকে? তাহলে এটা পাচ্ছি আমরা d2 ψ1 dx²। সো এখানে কি ধরেছি বেসিক্যালি যে k1 ইকুয়াল টু আন্ডার রুট 2me বাই h², ক্লিয়ার? তাহলে এই যে ইকুয়েশনটা কার ইকুয়েশন? এটা সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন না এটা, মানে এটাকে যদি তুমি এরকম ভাবে লেখো তাহলে আরো ক্লিয়ার হবে, d2 ψ1 dx², এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসো প্লাস, সো k1² ψ1 ইকুয়াল টু 0। তাহলে এটা কার ইকুয়েশন? একটা SHM এর ইকুয়েশন, রাইট? সো এটা কিন্তু একটা SHM এর ইকুয়েশন, তাই তো? ইকুয়েশন অফ মোশন এটা। তাহলে এর সলিউশন আমরা জানি। সো সলিউশন অফ দিস ইকুয়েশন, solution of the above equation কত হয় বলো? ψ1 ইকুয়াল টু আমরা বলতে পারি, যেহেতু সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, তাহলে এক্সপোনেনশিয়াল টার্মে হবে, তাই তো? তাহলে a e টু দি পাওয়ার অফ iota q1x প্লাস b e টু দি পাওয়ার অফ মাইনাস iota q1x, এইটা হচ্ছে কি সলিউশন, রাইট? আচ্ছা, তাহলে এটাকে আমি একটা নাম দিচ্ছি সাপোজ 1 নম্বর, ওকে? তাহলে এটা 1 নম্বর রিজিয়নে গেল এটা। সিমিলারলি সেকেন্ড মানে 2 নম্বর যে রিজিয়ন, তাহলে 2 নম্বর রিজিয়নে কত হবে? সো রিজিয়ন 2 ফর রিজিয়ন 2 মানে কি বেসিক্যালি x মানে গ্রেটার দেন 0, তাই তো? পজিটিভ x। তাহলে এখানে কি হবে দেখো, তাহলে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন আমরা লিখতে পারি, সো মাইনাস h² ডিভাইডেড বাই 2m d2, এই রিজিয়নে ওয়েভ ফাংশন কিন্তু ψ2,
dx স্কয়ার প্লাস দেখো এই সেকেন্ড রিজিয়নে কিন্তু পোটেনশিয়াল v0 আছে, সো v0 পোটেনশিয়াল, সো v0 ইনটু psi2 ইকুয়াল টু e ইনটু psi2। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই পার্টিকেলটার এনার্জি কিন্তু পোটেনশিয়ালের থেকে বেশি। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম, দেখো মাইনাস h ক্রস স্কয়ার ডিভাইডেড বাই 2m d2 psi2 dx স্কয়ার ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে e মাইনাস v0 ইনটু psi2। এখানে আমি v0 মাইনাস e করব না, কেন? কারণ আমরা জানি সিন্স কি বেসিক্যালি e ইজ গ্রেটার দ্যান v0 মানে স্ক্যাটারিং এফেক্ট, তাহলে কি পজিটিভ থাকলে এটা, এবার এই নেগেটিভটাকে তুমি এদিকে নিয়ে আসতে পারো। সো সুতরাং তুমি বলতে পারো যে আচ্ছা এই সবগুলোকে নিয়ে চলে যাই, তাহলে এখানে থাকবে দেখো d2 psi2 বাই dx স্কয়ার ইকুয়াল টু, এখানে মাইনাসটা থাকলো, এখানে 2 টাইমস m e মাইনাস v0 ডিভাইডেড বাই h ক্রস স্কয়ার ইনটু psi2। ওকে, এবার দেখো এইটুকুনিটা তুমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারো, তাহলে এখানে তুমি লিখতে পারো d2 psi2 dx স্কয়ার ইকুয়াল টু, তাহলে মাইনাস থাকলে এটাকে লেখো তুমি সাপোজ k2 স্কয়ার ইনটু psi2। তাহলে k2 মানে কি বেসিক্যালি, k2 মানে হচ্ছে কি আন্ডার রুট 2m, এটা কিন্তু e মাইনাস v0 ডিভাইডেড বাই h ক্রস স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, আর এখানটা দেখো তাহলে এটা কার ইকুয়েশন, এটাও কিন্তু একটা SHM এর ইকুয়েশন। তাহলে এটাকে যদি তুমি এরকম লেখো d2 psi2 dx স্কয়ার মাইনাস দিয়ে আসলে প্লাস হবে k2 স্কয়ার psi2 ইকুয়াল টু 0, তাহলে এটাও কিন্তু একটা SHM এর ইকুয়েশন। তাহলে সলিউশন তুমি জানো, তাহলে তুমি লিখতেই পারো সো সলিউশন অফ দি অ্যাবভ ইকুয়েশন কি হয় বলো, সিমিলারলি এরকম হবে যে psi2 as a function of x equal to একটা কনস্ট্যান্ট কিছু ধরো তুমি, সাপোজ c ধরছি আমি, c e to the power of iota, এইখানে কিন্তু k2x হবে প্লাস d e to the power of minus iota k2x। তাহলে এইটা হচ্ছে কি 2 নম্বর যে রিজিয়ন, সেই 2 নম্বর রিজিয়নের যে ওয়েভ ফাংশন পার্টিকেলটা সেটা। ক্লিয়ার হয়েছে? এটাকে আমি নাম দিলাম 2। এবার দেখো 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি। সো ফ্রম ইকুয়েশন 1 এই যে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এইটা রিপ্রেজেন্ট করছে ইনসিডেন্ট ওয়েভ, রাইট, ইনসিডেন্ট ওয়েভ, আর এইটা রিপ্রেজেন্ট করছে রিফ্লেক্টেড ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ, তাই নয় কি? তাহলে যেহেতু পজিটিভ রয়েছে তার জন্য কি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাই বলছে আমরা এটাকে ইনসিডেন্ট ওয়েভ মানে ইনসিডেন্ট হচ্ছে, আর এটা কি রিফ্লেক্টেড ওয়েভ মানে নেগেটিভ, তাই নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আসছে, তাই রিফ্লেক্টেড ওয়েভ। বাট এইখানে দেখো ইন্টারেস্টিং, এইটা কি রিপ্রেজেন্ট করছে, এইটা কিন্তু দেখো 2 নম্বর রিজনে কিন্তু এটা, তাহলে 2 নম্বর রিজনে কি হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে না, তাহলে এটা কিন্তু ট্রান্সমিটেড ওয়েভ বলতে পারি আমরা, এটাকে বলতে পারি আমরা ট্রান্সমিটেড ওয়েভ। ক্লিয়ার? তাহলে এইটা হওয়া দরকার ছিল দেখো নেগেটিভ, তাহলে 2 নম্বর রিজিয়ন থেকে রিফ্লেক্ট হওয়ার কথা ছিল, তাহলে এটা রিফ্লেক্টেড হওয়ার কথা ছিল, কথাটা বুঝতে হবে, রিফ্লেক্টেড হওয়ার কথা ছিল এটা, রিফ্লেক্টেড ওয়েভ হওয়ার কথা ছিল ইন রিজিয়ন 2, ইন রিজিয়ন 2, তাই তো। বাট কিন্তু 2 নম্বর রিজিয়নে তো কোনো ব্যারিয়ার নেই, 1 নম্বর রিজিয়নে যেমন কি ব্যারিয়ার আছে, মানে দেখো এই যে 1 নম্বর রিজিয়ন তারপর কি একটা ব্যারিয়ার পাচ্ছে, মানে এই যে ওয়েভটা যাচ্ছে এ কি হতে পারে, রিফ্লেক্ট মানে ইনসিডেন্ট হচ্ছে, সে দেওয়ালে কিছুটা অংশ লাগতে পারে, কিছুটা অংশ লেগে গিয়ে কি হতে পারে, সে রিফ্লেক্ট হতে পারে, মানে রিফ্লেক্টেড হওয়ার প্রবাবিলিটি আছে, মানে 0.1% হলেও আছে। ঠিক আছে, ব্যাপারটাকে বোঝাতে পারছি আমি, যেহেতু ব্যারিয়ার আছে সামনে, মানে এই যে এনার্জিটা পার্টিকেলটা এনার্জি সেটা পোটেনশিয়ালের থেকে বেশি, ফাইন বুঝলাম, কিন্তু যেতে গিয়ে কিছুটা অংশ সে লাগতেই পারে দেওয়ালে, তার ফলে কি রিফ্লেক্ট হতে পারে, মানে কিছুটা রিফ্লেক্ট হওয়ার প্রবাবিলিটি আছে, তার জন্য কিন্তু আমরা রিফ্লেক্টেড ওয়েভ পেলাম 1 নম্বর রিজনে। কিন্তু 2 নম্বর রিজনে তাকিয়ে দেখো যে ওয়েভটা আসছে, মানে এই উপর দিয়ে যখন চলে গেল ওয়েভটা, এই ব্যারিয়ারের উপর দিয়ে যখন চলে গেল ওয়েভটা,
যেহেতু উপর দিয়ে চলে গেছে তার মানে ট্রান্সমিট হয়ে গেছে, ক্লিয়ার। কিন্তু এদিকে তো এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে এটা, তাহলে এই দিকে এইটুকুনিতে এই দিকে তো কোনো ব্যারিয়ার নেই, তাহলে কিসে তো যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে, তাই নয় কি? তাহলে তারা কিন্তু বাধা পাওয়ার কোনো ব্যাপার কিন্তু থাকলো না। তাহলে বাধা পাওয়ার যদি কেউ না থাকে তাহলে রিফ্লেক্টেড পার্টটা হওয়ার কথা নেই। ব্যাপারটা কি বুঝতে পারলাম? তার মানে কি এই যে টার্মটা, এই টার্মটা মানে তাৎপর্যহীন, এটা তার মানে এটা হতে পারে না, তাহলে এটা কিন্তু হতে পারে না। তাহলে এখানে কি হতে পারে? বেসিক্যালি এটা পসিবল নয়, নট পসিবল। তাহলে আমরা বলতে পারি যে এই ডি যে কোএফিসিয়েন্টটা, ডি কোএফিসিয়েন্টটা অবশ্যই জিরো। সুতরাং আমরা বলতে পারি ডিটা কি অবশ্যই জিরো। জিনিসটা কি বুঝতে পারলাম? যেহেতু 2 নম্বর রিজিয়নে রিফ্লেক্টেড পার্ট নেই, হ্যাঁ, তার জন্য কিন্তু এই ডি কোএফিসিয়েন্টটা জিরো হচ্ছে। বাট 1 নম্বর রিজিয়নে কিন্তু রিফ্লেক্টেড পার্ট ছিল, তো রিফ্লেক্টেড হওয়ার প্রবাবিলিটি ছিল। কিন্তু সেকেন্ড যে রিজিয়নটা, সেই সেকেন্ড রিজিয়নে কি হচ্ছে? ব্যারিয়ারের উপর দিয়ে চলে গেল, ঠিক আছে। তার মানে কি ট্রান্সমিট হয়েছে, বাট রিফ্লেক্টেড হওয়ার জন্য যে মানে ব্যারিয়ারের প্রয়োজন, সেই ব্যারিয়ার তো নেই, তাহলে রিফ্লেক্টেড পার্ট থাকার কোনো সম্ভাবনা নেই, ক্লিয়ার। হ্যাঁ, যেহেতু কোনো ব্যারিয়ার নেই 2 নম্বর রিজিয়নে, তাই রিফ্লেক্টেড পার্ট থাকার কোনো সম্ভাবনা নেই, তাই ডি ইকুয়াল টু জিরো হয়েছে, ক্লিয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? সো উই গেট, আমরা বলতে পারি, সুতরাং তাহলে আমরা পেলাম একটা ইনসিডেন্ট ওয়েভ, সেটাকে বলি আই ইন, সেটা কত? a e টু দি পাওয়ার অফ আয়োটা k1x, অ্যান্ড আরেকটা পেলাম রিফ্লেক্টেড ওয়েভ, সেটা কত? b e টু দি পাওয়ার অফ মাইনাস i k1x, এবং আরেকটা যেটা পেলাম সেটা কি? ট্রান্সমিটেড ওয়েভ, সেটাকে বলি i psi t ইকুয়াল টু কত? c e টু দি পাওয়ার অফ আয়োটা k2x, ক্লিয়ার। এবার আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে কিন্তু হ্যাঁ এই কোএফিসিয়েন্টগুলোর ভ্যালু বের করতে পারি, রাইট? সো অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন, সো অ্যাপ্লাইং boundary condition, right? Boundary condition, সেটাকে সিম্পলি আমরা বি আর সি বলি, ওকে। সো দেখো, আমি যদি বাউন্ডারি কন্ডিশন আমরা দুটো জানি, এক নম্বর কি বলো? দুজনকেই কিন্তু সিঙ্গেল ভ্যালু হতে হবে, মানে ওই যে ব্যারিয়ার পয়েন্টটা, সেই ব্যারিয়ারটাই কিন্তু মানে এই যে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 তে কিন্তু দুটো ওয়েভ ফাংশনেরই কিন্তু ভ্যালুটা কিন্তু সেম হতে হবে, তাই না? তার মানে psi1 অ্যাজ এ ফাংশন অফ x, এটা কিন্তু কোথায়? অবশ্যই x ইকুয়াল টু 0 তে। দেখো x ইকুয়াল টু 0 তে কিন্তু যা ভ্যালু, psi2 এর ভ্যালুটাও কিন্তু x ইকুয়াল টু 0 তে কিন্তু সেম হতে হবে। এটাই কি সিঙ্গেল ভ্যালুর বোঝায়, ক্লিয়ার। সেকেন্ডটা কি? অবশ্যই এই পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস মানে কি? ডেরিভেটিভ। সো d psi1 dx at x ইকুয়াল টু 0 আর d psi2 dx at x ইকুয়াল টু 0, ফাইন। তাহলে এগুলোকে জাস্ট পুট করে দাও, তাহলে পরে তোমার বাউন্ডারি কন্ডিশনগুলো চলে আসবে। সো পুট করে দাও। সো প্রথমটাকে পুট করি, ঠিক আছে। সো বাউন্ডারি কন্ডিশন 1, তাহলে এই প্রথমটাকে যখন পুট করছি আমি, দেখো আমাদের কাছে কি রয়েছে? এইখান থেকে এইটুকুনি মিলিয়ে কিন্তু psi1, এই যে psi in আর psi r মিলিয়ে psi1 আর psi t টাই psi2, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে করতে পারি আমরা, তাহলে psi1 মানে এইটা প্লাস এইটা, তাহলে x এর ভ্যালু 0 পুট করে দাও, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে a প্লাস b কি পাচ্ছি আমরা? বলো, a প্লাস b ইকুয়াল টু psi2, x এর মান 0 পুট করে দাও, তাহলে c পাচ্ছি আমরা, তাই না? c পাচ্ছি, তাহলে a প্লাস b ইকুয়াল টু আমরা c পেলাম। এটাকে আমি একটা নাম দিয়ে রাখি, সাপোজ 3 নম্বর নাম দিলাম, হয়তো 2 নম্বর দিয়েছিলাম আগে, ওকে 3 নম্বর দিলাম এটাকে আমি। একই রকমভাবে বাউন্ডারি কন্ডিশন 2 অ্যাপ্লাই করো। সো অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন 2, তাহলে কী পাবে তুমি? দেখো, তাহলে 2 নম্বর অ্যাপ্লাই করলে পরে দেখো ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে a ইন্টু ই টু দি পাওয়ার অফ এটা মানে এটা হবে, তাই তো? তাহলে আমরা এরকম বলতে পারি a থাকছে আয়োটা k1 ই টু দি পাওয়ার অফ আয়োটা k1 x, এটা হবে প্লাস b
এটা দেখো মাইনাস এটা রয়েছে, তাহলে এটা হবে মাইনাস আয়োটা q1 e টু দি পাওয়ার অফ মাইনাস আয়োটা q1 x ইকুয়াল টু কত, এটা ডেরিভেটিভ করো, দেখো c, এই কনস্ট্যান্টটা কি হবে এখানে i k2 e টু দি পাওয়ার অফ i k2 x হলো। এটা কিন্তু আমরা পাচ্ছি। এবার আমাদের কি বলেছে at x equal to 0 পয়েন্ট, তাহলে at x equal to 0 তে কত সেটা দেখাবে, তাহলে x equal to 0 পুট করে দাও। সো সুতরাং আমরা বলতে পারি a আয়োটা k1, এখানে 0 পুট করলে পর 1 হয়ে যাচ্ছে, মাইনাস এখানে b আয়োটা k1 ইকুয়াল টু এখানে কত আয়োটা c k2 হলো। তাহলে সবার মধ্যেই দেখো i রয়েছে, তাহলে আইটাকে আমি ক্যান্সেল করতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে থাকবে পড়ে এখানে দেখো কেটাকেও কমন নিয়ে নিলাম, তাহলে এখানে a মাইনাস বি থাকছে, আর এখানে থাকছে দেখো c ইন্টু k2। তাহলে a মাইনাস বি এটা মানে কত আবার দেখো k2 বাই k1 ইন্টু c হলো। এটাকে আমি নাম দিলাম সাপোজ 4 নম্বর। তাহলে এই যে 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশন, এখান থেকে a আর b বের করতে পারি আমরা যোগ বিয়োগ করে। তাহলে ফ্রম ইকুয়েশন 3 and 4, ইকুয়েশন 3 and 4 কি করতে পারি দেখো, তাহলে প্রথমে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে কি b b কেটে যাবে, দেখো a প্লাস b রয়েছে এখানে আর a মাইনাস b রয়েছে, তাহলে b b কেটে যাবে, তাহলে থাকবে এখানে কত 2a ইকুয়াল টু, তাহলে এখানে থাকবে c প্লাস k2 বাই k1 ইন্টু c হলো। এটা থাকবে পরে। তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারো আলটিমেট c এর ভ্যালুটা বের করতে পারো এখান থেকে, রাইট? তাহলে c এর ভ্যালুটা তুমি কি বলতে পারো দেখো, তাহলে একটা লাইন করে এখানে, তাহলে এখানে তুমি c কমন যদি নাও তাহলে এখানে হবে k1 প্লাস k2 ওকে ইন্টু 2 ইন্টু a, তাহলে c ইকুয়াল টু 2 ইন্টু k1 বাই k1 প্লাস k2 ইন্টু a। তাহলে এইটা তুমি কিন্তু বলতে পারো, তাহলে c এর ভ্যালু এটা পেলে তুমি, রাইট? ইন টার্মস অফ a, আমরা সবই কি ইন টার্মস অফ a এর আকারে রাখবো আমরা, ওকে? একই রকম ভাবে তাহলে যোগ করলাম এটা আমরা, তাই তো? এটা কি করলাম যোগ করে, মানে 3 নম্বর আর 4 নম্বরকে যোগ করে আমরা এটা পেলাম। সিমিলারলি 3 নম্বর আর 4 নম্বরকে বিয়োগ করে দাও, বা দেখি কোনটা করলে সুবিধা হবে, এটা মাইনাস এটা, হ্যাঁ এটা করলে সুবিধা হবে, প্লাস আর এদিকে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে কি বিটা 2 হবে, তাহলে 3 আর 4 ওকে। তাহলে এখানে পাবে তুমি 2b ওকে। তাহলে এটা মাইনাস মানে c মাইনাস এটা কত রয়েছে দেখো k2 বাই k1 ইন্টু c ওকে। তাহলে এটা তুমি পাচ্ছ। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা করতে পারি আমরা, এটা কাজ করলে হতো, এটা করে এখানে c থাকছে, তাহলে c এর ভ্যালু পুট করতে হবে, বাদ দাও। একটা কাজ করা যাক, c এর ভ্যালু জাস্ট ডিরেক্ট পুট করে দেওয়া যাক। তাহলে এই 3 নম্বর ইকুয়েশন c এর ভ্যালু পুট করে দাও, এটা সুবিধা হবে। হ্যাঁ, তাহলে 3 নম্বর ইকুয়েশন, তাহলে 3 নম্বর ইকুয়েশনটা কি a প্লাস b ইকুয়াল টু c, তাহলে c এর ভ্যালু কত বলবে তুমি 2k1 বাই k1 প্লাস k2। সে পরে তোমাকে পুট করতেই হবে, তার থেকে এক্সচেঞ্জ করে নাও, এটাই বেটার হবে, তাই না? তাহলে এখানে b ইকুয়াল টু তুমি বলবে যে এটা মাইনাস এটা, তার মানে 2k1 বাই k1 প্লাস k2 মাইনাস k মাইনাস 1 হবে, কারণ এটা 1 রয়েছে, তাহলে 1 কমন নিয়ে দিলাম আমি a ওকে। তাহলে এখান থেকে তুমি সিম্পলিফাই করো k1 প্লাস k2, তাহলে এটা করলে পরে 2k1 মাইনাস k2 ইন্টু a। তাহলে এখান থেকে দেখো k1 থাকছে মাইনাস k2 থাকছে ডিভাইডেড বাই k1 প্লাস k2 ইন্টু a। তাহলে b ইকুয়াল তুমি এটা পেলে ওকে। তাহলে c এর ভ্যালু পেলে ইন টার্মস অফ a, b এর ভ্যালু পেলে ইন টার্মস অফ a। নাম দিয়ে দাও, অসুবিধা নেই। এটাকে তুমি নাম দাও সাপোজ 4 হয়েছে, 5 দাও, এটাকে তুমি নাম দাও 6। তাহলে এগুলোকে পুট করে দিলে তুমি ওয়েভ ফাংশনটা পেয়ে যাচ্ছ। সো ওয়েভ ফাংশনটা কত বলো, psi1 ইকুয়াল টু a, তাহলে a e টু দি পাওয়ার অফ আয়োটা k1 x থাকলো, প্লাস b, b এর ভ্যালু কত k1 মাইনাস k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2
into a e to the power of minus iota k1 x। সিমিলারলি 2 নম্বর রিজিয়নে psi 2, তাহলে সেটা কত দেখো c এর ভ্যালু কত পেলে এখন 2k1 plus k2 into a e to the power of iota k2 into x। তাহলে এই হচ্ছে কি তোমার দুটো মানে দুটো রিজিয়নের ওয়েভ ফাংশন। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা রিফ্লেকশন এবং ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট নিয়ে আলোচনা করব এবং তাদের ভ্যালু কত সেটা আমরা দেখব। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।